আমাদের আজকের আলোচ্য বিষয় সেটা হচ্ছে ওই রেসপিরেটরি সিস্টেম পার্ট ওয়ান করেছি এই কারণে, তার কারণ রেসপিরেটরি সিস্টেমে ওই জায়গাটা হয়তো এখন একটা ক্লাস লাগবে। তো সেই কারণে আমি দুটো পার্টে ভেঙে দিয়েছি। তো আজকের আলোচ্য বিষয় হিউম্যান ফিজিওলজি, সেটা হচ্ছে মূলত তোর রেসপিরেটরি যে সিস্টেম তার সংক্রান্ত বিষয়। এমনিতে নর্মালি তোর টেক্সট বইয়ে রেসপিরেটরি সিস্টেমের মধ্যে কি কি থাকে, ওই লাংসের গঠন ইত্যাদি এগুলো পেয়ে যাবি, ওগুলোতে আমি ঢুকবো না ডিটেলে। তো যখন এমনি ওই ইয়েতে ভিডিও দেবো, কি বলে তোর ইনফরমেটিভ বায়োলজিতে, সেখানে তো হয়তো আলোচনা থাকবে, কিন্তু এই মুহূর্তে ঢুকবো না, যেহেতু এটা মুখস্থ জায়গা ঢুকছি না। এখানে মেনলি দুটো কতগুলো জিনিস নিয়ে আলোচনা হয়েছে। তো সেটা হচ্ছে আজকের ভিডিওতে, সেটা হচ্ছে রেসপিরেটরি মাসেলস, অর্থাৎ যে আমাদের নিঃশ্বাস বা প্রশ্বাস চলে তার সংক্রান্ত যে পেশিগুলো, অর্থাৎ সোজা কথায় এক কথায় বলা যেতে পারে শ্বসনে সাহায্যকারী পেশি। তো এখানে অনেকগুলো পেশি আছে, বিভিন্ন টেক্সট বই বিভিন্ন রিপ্রেজেন্ট করেছে। আমি এখান থেকে ইয়েটা তোর কি বলে তোদের উম, মৌলিক লাইব্রেরি জায়গা থেকে হাইলাইট করেছি, দুটো বেশি অথেন্টিক লেগেছে। তো সেটা পিডিএফ আমি দিয়ে দেবো গ্রুপে, তোরা নিজেরা টেক্সট বই থেকে করতে পারিস, এই একটা বিষয়। আর একটা টপিক হচ্ছে সেটা ব্রিদিং মেকানিজম, অর্থাৎ যে শ্বসনের যে কৌশল। মেকানিজম মানে কিন্তু এখানে কৌশল কি বোঝাচ্ছে, অর্থাৎ কৌশল অর্থাৎ কিভাবে ঘটে। সো সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করে দিয়েছি। একটা হচ্ছে ইন্সপিরেশন, আর একটা হচ্ছে এক্সপিরেশন। কেউ কিছু বলছিস? তো এখানে আগে আসবো আলোচনায় রেসপিরেটরি মাসেলস গুলোর ক্ষেত্রে, এবং তার সঙ্গে একটা ছবি থাকবে। তো সেই জায়গার লোকেশন সবগুলো তো দেখানো সম্ভব না, যেহেতু অ্যানাটমি ডিটেলটা তোদের নেই সিলেবাসে। তো যেটুকু প্রয়োজন, অর্থাৎ শ্বসনের যে কৌশল বোঝানোর জন্য, অর্থাৎ প্রশ্বাস আর নিঃশ্বাস বোঝানোর জন্য যেটুকু প্রয়োজন সেইটুকু নিয়ে আলোচনা হবে। সো ফার্স্টে আসছি আমরা যে রেসপিরেটরি মাসেলসে। তো তার আগে একটু বলে দিই ছোট্ট করে ব্রিফলি, সেটা হচ্ছে আমাদের রেসপিরেশনের সঙ্গে যুক্ত যে প্রধান শ্বসন অঙ্গ সেটা হচ্ছে লাংস বা ফুসফুস। তো ওপর দিক থেকে যদি আমরা বই নাসাতন্ত্র থেকে শুরু করি, গঠনের তোরা টেক্সট বই পাবি, সেটা হচ্ছে নামতে 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 শেষ হচ্ছে একদম বায়ুথলি বা অ্যালভিউলাই গিয়ে, অর্থাৎ ব্রঙ্কাই অ্যালভিউলাই ইত্যাদি করে করে একদম শেষে মাইক্রো অ্যালভিউলাই বা শুধুমাত্র অ্যালভিউলাই গিয়ে। তো সেই অ্যালভিউলাই থেকে কিন্তু শেষমেশ যে রক্তজালিকাগুলি অ্যালভিউলার যে ক্যাপিলারি, তা মানে রক্তজালিকাগুলি মানে বলতে চাইছি এখানে যে অ্যালভিওলারে মানে বায়ুথলি সংক্রান্ত যে রক্তজালকগুলো আছে সেগুলো কি করে না, ওইখান থেকে তখন ব্যাপনের মাধ্যমে অক্সিজেনটাকে টেক আপ করছে, যেটা O2 ট্রান্সপোর্ট বা O2 পরিবহনের সময় বলেছি। এবার ঘটনা হচ্ছে যে দুটো বিষয় এখানে উঠে আসে, যে আমরা যখন প্রশ্বাস নিচ্ছি বা ইন্সপায়ার করছি, আর যখন নিঃশ্বাস ত্যাগ করছি, মানে আমি মারা যাওয়ার কথা বলছি না, মানে যখন আমি প্রশ্বাস ত্যাগ করছি, মানে প্রশ্বাস নিচ্ছি আর নিঃশ্বাস ত্যাগ করছি, অর্থাৎ এক্সপিরেশন। তো সেক্ষেত্রে পেশিগুলোর কি অবস্থান দাঁড়ায়, এক নম্বর বিষয়। আর দু নম্বর, এই বক্ষপিঞ্জর অর্থাৎ আমাদের যে রিব কেজ, যেখানে আমাদের ফুসফুসটা রয়েছে গঠনগতভাবে, তার বাইরে কি কোনো পেশি এর সঙ্গে যুক্ত থাকে কিনা। তো একটা লিস্ট দিচ্ছি দেখ এখানে। এখানে মধ্যচ্ছেদা বা ডায়াফ্রাম, যেটা আমাদের ঠিক ফুসফুস এবং যে উদর অর্থাৎ পেটের মাঝামাঝি জায়গায় থাকে, বুঝছি? তো ডায়াফ্রামের সঙ্গে যুক্ত কে বলা বলা সমস্যা বলে থাকি ডায়াফ্রাম মাসেলস। ডায়াফ্রাম, PHRAGM ও হতে পারে, আমি জিএমটা লিখবো কেননা এটাই ম্যাক্সিমাম অ্যাকসেপ্টেড, বা DIA PHRAM এটাও চলে, অসুবিধা কিছু নাই। ডায়াফ্রাম মাসেলস খেয়াল রাখবি, এর সঙ্গে একটা নার্ভ যুক্ত থাকে, একে বলা হয় ফ্রেনিক নার্ভ। এটা কিন্তু সব থেকে বড় যে করোটি স্নায়ু অর্থাৎ ভ্যাগাস তারই একটা ব্রাঞ্চ। তাহলে দেখবি খেয়াল করে এই এই ডায়াফ্রাম মাসেলসটা কাজ করছে কিনা খুব ভালো এক্সাম্পল বোঝা যায় যখন আমাদের হেঁচকি ওঠে। তো কোনো কারণে এই ডায়াফ্রাম মাসেলসটা এক্সাইটেড হয়ে যায়, উদ্দীপিত হয়ে যায়, সেটা কোনো ঠান্ডা খাবার খাওয়ার জন্যই হোক, কোনো স্পাইসি খাবার খাওয়ার জন্যই হোক। তাতে কি হয়, যে রিফ্লেক্স বা প্রতিবর্ত ক্রিয়া যেটা কাজ করে সেটা উপর দিকে করে, টুয়ার্ডস দ্য লাংস অর্থাৎ ফুসফুসের দিকে।
তাহলে বক্ষপিঞ্জরের উপর দিকে যখন কাজ করছে তখন কি হবে, চাপটা যখন দিচ্ছে তখন কিন্তু ফুসফুস থেকে যে হাওয়াটা বেরিয়ে আসছে তখন দেখবি ঢেকর যে ওঠা হয় সেই জায়গাটা, ঢেকর বলছি, আমাদের হেঁচকি যেটা ওঠে সেটা কিন্তু দেখবি কনস্ট্যান্ট চলতে থাকছে। তাহলে একটা সময় পরে গিয়ে ডায়াফ্রাম মাসেলসটা আস্তে আস্তে যখন তার এক্সাইটেশন বা উদ্দীপনাটা যখন বন্ধ হয়ে যায় তখন গিয়ে কিন্তু তার ওই উপর দিকে যে রিফ্লেক্সটা অর্থাৎ উপর দিকে উঠে আসার যে প্রবণতা সেটা বন্ধ হয়ে যাবে, আলটিমেটলি কি হবে না তোর হেঁচকিটা কমতে থাকে। তো এক্ষেত্রে এবার সেটা কমানোর অনেক রাস্তা আছে। কেউ বলে, বিভিন্ন ডাক্তারবাবু বলে যে ঠান্ডা জল খেতে, কোনো গরম জল থেকে যদি হয় বা স্পাইসি খাবার থেকে যদি হয় ঠান্ডা জল খেতে। কেউ কেউ বলে নিঃশ্বাস ধরে থাকতে। তো নর্মালি এরকম কোনো নির্দিষ্ট কোনো পদ্ধতি নেই যে এটা করলেই হেঁচকি বন্ধ হবে। তো আলটিমেটলি সেটা কিন্তু ধীরে ধীরে সুস্থে বন্ধ হয় না, হলে অবশ্যই মেডিকেশন হ্যান ত্যানের দিকে যেতে হবে। নেক্সট আসছে বহিঃস্থ ইন্টারকস্টাল পেশি। এই তিনটে কিন্তু খুব ভালো করে মনে রাখবি। একটা হচ্ছে মধ্যচ্ছেদা পেশি বা মধ্যচ্ছেদা, একটা হচ্ছে বহিঃস্থ ইন্টারকস্টাল পেশি বা এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল। ইন্টারকস্টাল মাসেল মানে সেই পেশিগুলো যেগুলো, যদি বক্ষপিঞ্জরটা আমরা এইভাবে দেখাই, আমি ছবিতে আসছি পরে, তার ফাঁকে ফাঁকে থাকে, গ্যাপগুলোতে, ওই জন্য বলা হচ্ছে ইন্টারকস্টাল নামটা, বুঝেছে? তো যেটা বাইরের দিকে অবস্থিত বক্ষপিঞ্জরে সেটাকে বলছি আমরা এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেলস। আর যদি এটা ভিতর দিকে অবস্থিত হয়, ধর আমি এটাকে এরকম করে দেখাচ্ছি 2 ডাইমেনশনালে, তাহলে সেটা হয়ে যাবে ইন্টারনাল ইন্টারকস্টাল পেশি। স্টার্নোক্লিডোমাস্টয়েড যে পেশিটা বা স্টার্নোক্লিডোমাস্টয়েড, এটা কিন্তু এই ইন্টারকস্টাল পেশির সঙ্গে যুক্ত থাকে। আলাদা কোনো কিন্তু কাজ নাই, জাস্ট এটাকে অ্যাসিস্ট করা, হেল্প করা। স্কেলিনি এই একইভাবে এই ইন্টারকস্টাল মাসেলসকে হেল্প করছে। আচ্ছা, সিরাটাস অ্যান্টিরিয়ার মাসেল। সিরাটাস হচ্ছে একদম বাইরে, অর্থাৎ এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেলসের বাইরের দিকে যে পেশিগুলো থাকে, পেশি ঠিক বলা যাবে না এখানে, এটাকে বলা যেতে পারে পেশি ফাইবার বা মাসেল ফাইবার। রেকটাস অ্যাবডোমিনাস অর্থাৎ ডায়াফ্রামের সঙ্গে যুক্ত যে পেশিগুলো অ্যাবডোমিনাল বা পেটের কাছাকাছি অবস্থায় থাকে তাকে বলা হচ্ছে রেকটাস অ্যাবডোমিনাস। ট্রান্সভার্স অ্যাবডোমিনাস যেটা আড়াআড়ি ভাবে থাকে, নামগুলো থেকে বুঝতে পারবি, অসুবিধা কিছু নাই। আচ্ছা, ট্র্যাপিজিয়াস পেশি, এইটা দরকার আছে। ট্র্যাপিজিয়াস পেশি, ট্র্যাপিজিয়াম তোরা দেখেছিস যেমন ওই তোদের যে তোর কি বলে ম্যাথমেটিক্সে, তো ট্র্যাপিজিয়ামের মতন আকারে যে পেশিগুলো এর সঙ্গে যুক্ত, অর্থাৎ মধ্যচ্ছেদা আর ইন্টারকস্টাল পেশির সঙ্গে যুক্ত, সেগুলোকে বলা হয় ট্র্যাপিজিয়াস মাসেল। আর পেক্টোরালিস মেজর আর স্ক্যাপুলা, স্ক্যাপুলা মানে হচ্ছে আমাদের বুকের হাড়ের কাছে যে পেশিটা থাকে, একদম গলার কাছে যে পেশিটা থাকে সেইটা। তো তার সঙ্গে সেইকে বলা হয় স্ক্যাপুলা, তার সঙ্গে যে পেশিটা যুক্ত হয়েছে তাকে বলা হচ্ছে স্ক্যাপুলার এলিভেটর। এলিভেটর মানে কি? এলিভেটর মানে যে উপর দিকে তুলে আনছে, অর্থাৎ একদম ঘাড়ের কাছে যে হাড়টা রয়েছে তাকে বলা হচ্ছে আমরা স্ক্যাপুলা, পেছন দিকেরটা হচ্ছে ফার্কুলা। তো স্ক্যাপুলার ফার্কুলাস জাংশনে, অর্থাৎ যেখানে জয়েন হচ্ছে সেই জায়গার পেশিটাকে আমরা বলেছি স্ক্যাপুলা এলিভেটর। আর পেক্টোরালিস মেজর মাইনর তো তোরা আগেই পড়েছিস, সেটা হয়ে গেছে পিজিএন এর ক্ষেত্রে ওই একই পেশি, এখানেও একই কাজ, ওই ফুসফুসের সংকোচন প্রসারণ। তো যদি আমরা একটা ছবির দিক থেকে দেখি, মূল মাসেল কটা, সবগুলো নয়, মেন মাসেল কটা একটু দেখা যাক। দেখ, প্রশ্বাস পেশি নিঃশ্বাস পেশি আলাদা করে দিয়েছে, যদিও আমরা এটাকে কিন্তু একভাবেই বলবো। তার কারণটা হচ্ছে যখন ডেসক্রিপশনটা পড়বো তখন কিন্তু দুটোকে পৃথক করে বুঝলেও, মানে পৃথকভাবে আলোচনা করলেও দুটো কিন্তু খুবই তাৎক্ষণিকভাবে ঘটে। দেখ, স্কেলিনি, এই যে যেটা বললাম, স্কেলিনি, এই যে স্কেলিনি অর্থাৎ ইন্টারকস্টাল মাসেল উপর দিকে সংযুক্ত। স্টার্নোক্লিমাস্টয়েড ওই যে উপর দিকে গলার দিক থেকে নেমে আসছে যেটা, এবার ইন্টারনাল এক্সটার্নাল কোস্টাল পেশির সাথে কি করছে, জুড়ে যাচ্ছে। বহিস্থ বাইরের দিকে অবস্থিত, যেটা একটু আগেই বলছিলাম। অন্তস্থ ভিতর দিকে অবস্থিত। মধ্যচ্ছেদা, ডায়াফ্রামটা এরকম জায়গায় থাকে, এরকম জায়গায় মোটামুটি, বুঝছি। আর তার সঙ্গে যে পেশিগুলো যুক্ত থাকে এইখান থেকে, এই যে ওই জন্য দেখানো হয়েছে এইখানে। তো খেয়াল করবি ডায়াফ্রাম নিজে একটা কিন্তু অনেকটা সেই লিগামেন্টের মতন জিনিসটা, ফিলামেন্ট, লিগামেন্ট বলা ভুল হবে, ফিলামেন্ট অর্থাৎ পর্দার মতো। এবং তার সঙ্গে পেশি যেগুলো রয়েছে সেগুলোকে বলছি ডায়াফ্রাম মাসল। অর্থাৎ ডায়াফ্রাম নিজে কিন্তু কোনো পেশি নয়, মাইন্ড ইট। এর সঙ্গে যুক্ত যে পেশিগুলো বক্ষপিঞ্জর থেকে বেরিয়ে এসছে বা যুক্ত হয়েছে সেইগুলোকে আমরা তখন বলছি কি ডায়াফ্রাম মাসেল। আর এদিকে অ্যাবডোমিনাল পেশি, এটা পিঠের দিক থেকে, মানে পিঠের দিকে দেখানো হয়েছে, যদি ওটা তোর উদরের দিকে থাকবে। আর অন্তঃস্থ ইন্টারকস্টাল পেশি এর সঙ্গে তো আলোচনা করাই হলো আগে, আমি এবার ডিসক্রিপশনে গেলে বুঝতে পারবি। বল, কোনো কোশ্চেন থাকলে বল এখানে। হ্যালো, চুপ করে থাকিস না, কোনো কোশ্চেন থাকলে বল।
আচ্ছা, একটু খাতা বার কর সকলে দেখি। হ্যালো, রেসপন্স কর কেউ। হ্যাঁ, বলছি একটু খাতা বার কর, কাটে নিয়ে একটু বলে দিই, লিখে নে, তারপরে আমি পরের স্লাইডে আসছি। দেখ, প্রশ্বাস পদ্ধতির ক্ষেত্রে ফুসফুসের ভেতরের বায়ুর চাপ বাইরের তুলনায় প্রায় 4 থেকে 8 mmHg। 4 থেকে 8 mmHg, বিভিন্ন বই বিভিন্ন রকম বলেছে, মোটামুটি অ্যাভারেজ এটাই। কিছু বইয়ে 5 থেকে 10 পেতে পারিস, অ্যাভারেজ একটা ভ্যালু দেওয়া হচ্ছে 4 থেকে 8 mmHg কম থাকে, যার ফলে বায়ুর চাপের তারতম্যের কারণে বায়ুমণ্ডলের বায়ু ফুসফুসের মধ্যে প্রবেশ করে। স্টপ দিয়ে, হ্যালো, স্টপ দিয়ে বিশ্রামকালীন অবস্থায় কোন জায়গাটা বলবো বল? ওই 4 থেকে 8 মিলিমিটার কম থাকে, হয়েছে? 4 থেকে কম থাকে, যার ফলে যার ফলে যার ফলে বায়ু বাইরে থেকে ফুসফুসের মধ্যে প্রবেশ করে, বাইরে থেকে ফুসফুসের মধ্যে প্রবেশ করে। স্টপ দিয়ে বিশ্রামকালীন অবস্থায় এর পরিমাণ প্রায় 300 ml, 300 তবে বলপূর্বক প্রশ্বাসের ক্ষেত্রে তবে বলপূর্বক প্রশ্বাসের ক্ষেত্রে এর পরিমাণ প্রায় 2200 থেকে 3000 ml পর্যন্ত হতে পারে। অর্থাৎ যখন আমরা খুব জোরে প্রশ্বাস নিচ্ছি। এবার প্যারাগ্রাফ পাল্টে নে, আরেক লাইন যোগ করবি, তারপরে আমরা আবার স্লাইডে চলে যাব। নিঃশ্বাসের সময় নিঃশ্বাসের সময় কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ বায়ু পরিবেশে মুক্ত হয়।
এবং এই অবস্থায় অ্যালভিওলাই অবস্থিত বায়ুর চাপ, অ্যালভিওলাই উপস্থিত বায়ুর চাপ বাইরের পরিমণ্ডলে বা বাইরের বায়ুমণ্ডলের তুলনায় প্রায় 3 থেকে 5 মিলিমিটার, 3 থেকে 5 মিলিমিটার পর্যন্ত, এইচজি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আচ্ছা, এবার এটার মাইকটা একটু সাইলেন্ট কর, নেক্সট স্লাইডে যাই। তো ফার্স্টে আমরা যখন এবার এক্সপিরেশনে আসছি, সরি ইন্সপিরেশনে আসছি, অর্থাৎ প্রশ্বাস নিচ্ছি, মানে হাওয়া বাইরে থেকে নিচ্ছি, সেখানে মেকানিজমটা আমি একটা ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। টেক্সট বই তো পাবি, আমি পিডিএফটাও দিয়ে দেবো, সেখানে মেটেরিয়ালটা পেয়ে যাবি। তো আমি ধরে নিচ্ছি যে এখানে যখন আমার প্রশ্বাস শুরু হয়নি, ছবিটার দিকে তাকাবি জাস্ট, আর পয়েন্টেরটার দিকে তাকাবি। তো সেই অবস্থায় আমার ফুসফুসের মধ্যে বায়ু প্রবেশ করবে। তো এখানে একটা খেয়াল রাখার বিষয় হচ্ছে যে অনেক ক্ষেত্রে বলা হয় যে আহ, আমরা টানছি বলে হাওয়া প্রবেশ করছে, বিষয়টা কিন্তু এক্স্যাক্টলি তা নয়। বিষয়টা হচ্ছে যে আমরা যখন প্রশ্বাস নেওয়ার চেষ্টা করছি, তখন ভেতরকার অর্থাৎ ফুসফুসের মধ্যে বা বক্ষপিঞ্জরের যে বায়ুর চাপ সেটা কিন্তু হ্রাস পাচ্ছে, এবং বায়ুমণ্ডলের যে বায়ুর চাপ সেটা যেহেতু বেশি আছে, একটু আগেই বললাম প্রায় 4 থেকে 8 মিলিমিটার বেশি হতে পারে। তাহলে সেক্ষেত্রে বাইরে যেহেতু চাপ বেশি, বায়ুর চাপ, ভেতরে যেহেতু বায়ুর চাপ কম, তাহলে সেই একই ঘটনা উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে কিন্তু বায়ু গমন করবে। তো সেই অবস্থায় কিন্তু আমরা প্রশ্বাস নিতে বা ইন্সপায়ার করতে বাধ্য হব, বা এক কথায় যে হাওয়া কিন্তু চাপের তারতম্যের ফলে বায়ুমণ্ডল থেকে বক্ষপিঞ্জরে বা ফুসফুসে বলা ভালো, সেখানে প্রবেশ করবে। এবার ফার্স্টে আসছে দেখ, বক্ষপিঞ্জরের প্রসারণ, অর্থাৎ রিব কেসটা কিন্তু আমার সাইজে বা পরিমাণে বাড়বে। তাহলে সামনের দিকে এইটা হচ্ছে পাঁজর, আর ইন্টারকস্টাল পেশি এই মাঝেরগুলো লাল লাল যেগুলো রয়েছে, তাহলে পাঁজরের সঙ্গে ইন্টারকস্টাল পেশি যেন মনে হচ্ছে মিশে আছে, খেয়াল করে দেখ। তাহলে যখন আমরা ইন্সপায়ার করছি, অর্থাৎ হাওয়া ভেতর থেকে ঢোকাচ্ছি, তখন কি হবে, এইটা উপর দিকে উঠবে, মানে বক্ষ পিঞ্জরের যে অংশটা সেটা উপর দিকে উঠবে। পয়েন্টটা ফলো কর, তাহলে দেখবি তোরা যদি একই সঙ্গে নিজেরা প্রশ্বাস নিস, দেখ খেয়াল কর, তোদের বক্ষ পিঞ্জরটা উপর দিকে উঠে আসছে, হয়েছে। তার সঙ্গে পাঁজর অর্থাৎ যেটা রয়েছে তোর, যেটা আমরা বলে থাকি রিব, মানে এই যে হাড়গুলো, সেগুলো বাইরের দিকে বেরিয়ে আসবে এই দিকে। একই সঙ্গে তখন কি হবে, ইন্টারকস্টাল পেশি যেগুলো আছে সেগুলো কি হবে, সংকোচনের ফলে এর গ্যাপটা বাড়বে। এই যে গ্যাপটা, আমি তো অন্য কালি নিই, কালো কালি নিই তারা, এই যে গ্যাপটা মাঝখানে, যে গ্যাপটা ইন্টারকস্টাল পেশি কন্ট্রাক্ট করলে এর গ্যাপটা মাঝখানে কিন্তু বাড়বে। বাড়লে কি হবে, আরো পরিমাণ যে পাঁজরের হাড়গুলো সেগুলো বাইরের দিকে বেরিয়ে আসার, এই দিকে বেরিয়ে আসার টেন্ডেন্সি দেখা যাবে। তাহলে এই পাঁজরের নিচে আছে কোনটা, ফুসফুস, যেটা তাকে এইখানে দেখানো হয়েছে, এই যে এই একটা আর এই একটা, খেয়াল করে দেখ। লেফট যে লাংসটা আছে এটা পরিমাণে কিন্তু আয়তনে একটু ছোট, আর এখানে একটা দেখ কার্ভ রয়েছে, দেখতে পেয়েছিস। এইখানে আমার হার্টটা থাকে বলে, হার্টটাকে জায়গা করে দেবে বলে আমার এই কার্ভটা। রাইট লাংয়ের থেকে কিন্তু লেফট লাংটা তুলনামূলকভাবে একটু ছোট এবং একটু চ্যাপ্টা টাইপের মধ্যেখানটা, তার কারণ ওখানে আমাদের হার্টটা থাকে বা হৃৎপিণ্ড থাকে। হৃৎপিণ্ডের যখন গঠন পড়াবো তখন বলবো বিষয়গুলো নিয়ে। তো এই অবস্থায় তাহলে কি হলো, বক্ষপিঞ্জর যে বাইরের দিকে বেরিয়ে আসছে দেখ, তো মধ্যচ্ছেদা নিম্নগামী সেক্ষেত্রে। তাহলে এই এটা হচ্ছে মধ্যচ্ছেদা, সে নিচের দিকে নেমে যাবে কেন না, যখন এ এদিকে টানছে, অর্থাৎ রিপকেসটা যখন এদিকে টানছে, তখন এর সঙ্গে যুক্ত যে পেশিগুলোর উপর টান পড়ছে, এগুলো কার সাথে লেগে আছে, ওই যে ডায়াফ্রামের সাথে। তো যখনই ডায়াফ্রাম যখন টান পড়বে, মানে এই পেশিগুলোর উপর টান পড়বে, তখন কি হবে, এই ডায়াফ্রামকে নিচে টানার চেষ্টা করবে, টানতে গেলে তখন সমস্যা হবে, এর সামনের দিকে বেরিয়ে আসার কিন্তু কোনো জায়গা নাই, খেয়াল করবি।
বক্ষপিঞ্জরের সামনের দিকে বেরিয়ে আসার একটা প্রবণতা আছে বা স্পেস আছে, ডায়াফ্রামে কিন্তু সেটা নেই। সেটা যদি হতো তাহলে কিন্তু পেটটা আমাদের ফুলে যেত হুট করে। যদিও প্রশ্বাসের সময় পেট আমাদের একটু ফুলে দেখবি যখন আমরা প্রশ্বাস নিই কিছুটা খুলে, কিন্তু সেটা কিন্তু ডায়াফ্রামের জন্য না, ওটা উদরটা জাস্ট নিচের দিকে নেমে যায়, মনে হয় যেন পেটটা ফুলে যাচ্ছে। তাহলে ডায়াফ্রামে কিন্তু সামনের দিকে এগিয়ে আসার প্রবণতা নেই বা ক্ষমতা নেই, তার জন্য ও কি করবে, নিচের দিকে নেমে যাবে। এই নিচের দিকে নেমে যাওয়ার জন্য মনে হয় যেন পেটটা ফুলে গেছে, তা কিন্তু এক্স্যাক্টলি নয়, যেটা আমরা নর্মালি ফিল করি। তাহলে এক্ষেত্রে যখনই এই এই ঘটনাটা ঘটবে, তাহলে ফুসফুসের ভেতরের ফুসফুসের ভেতরের কি হবে না, হাওয়াটা আস্তে আস্তে কি হবে না, বা সরি এখানে যে তোর ইয়েটা রয়েছে তোর কি বলে আহ, চাপটা যেটা রয়েছে বায়ুর চাপ Hg, সেটা কিন্তু ওখানে কমে যাবে। আর বাইরে যেটা রয়েছে অর্থাৎ পরিমণ্ডলে যে বায়ুর চাপ Hg আকারে দেখাচ্ছে সেটা বেশি। তাহলে কি হবে, হাওয়া বাইরে থেকে ভেতরে ঢুকতে বাধ্য হবে, সোজা কথা, বুঝেছি? তাহলে এখানে এই দিকটা হচ্ছে, যদিও এখানে দুটো ছবিকে তোর প্রশ্বাস নিঃশ্বাসের ক্ষেত্রে দুটো ছবিকে পাশাপাশি দেখানো হয়েছে, তোর কি বলে প্রশ্বাস নিঃশ্বাস দুটোর জন্যই, মানে আমি পরটা যখন যাবো তখন দেখবি দুটো করে ছবি দেওয়া হয়েছে তো তোদের সুবিধার জন্য। তো এক্ষেত্রে যখন আবার উল্টো দিকে এর সঙ্গে যে পেশিগুলো যেগুলো যুক্ত রয়েছে বা যুক্ত থাকে, যেগুলো একটু আগে বললাম, তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা হচ্ছে, মানে এই ইন্টারকস্টাল পেশি ছাড়া সাহায্যকারী পেশিগুলোর মধ্যে হচ্ছে কি না, ওই রেকটাস অ্যাবডোমিনিস, ওই মধ্যচ্ছেদের সঙ্গে যেটা একটু আগে বললাম যুক্ত, এর সাথে আর এদিকের মধ্যে রয়েছে স্ক্যালিনি বা ওদিকে তোর স্ক্যাপুলার এলিভেটর, অর্থাৎ উপর দিকে যে হাড়টা রয়েছে রিবকেজে, সেটাকে আমরা বললাম স্ক্যাপুলা, পেছন দিকে থাকলে সেটা হয় ফার্কুলা। স্ক্যাপুলা ফার্কুলা উপর দিকে উঠে আসবে, সেই স্ক্যাপুলার এলিভেটর উপর দিকে উঠে আসছে। আর যখন এটাই আবার ইয়ের দিকে যাবে তোর এই দিকে যখন আসবে, অর্থাৎ এক্সপিরেশন অর্থাৎ নিঃশ্বাসের দিকে যখন যাবে, তখন আর সেই স্ক্যাপুলার এলিভেটর নিচের দিকে নেমে আসবে। তখন সেটাকে আমরা বলবো কি আবার স্ক্যাপুলার ডিপ্রেসার। একটা হচ্ছে এলিভেটর যেটা উপর দিকে উঠে আসছে, আরটা হচ্ছে ডিপ্রেসার যেটা নিচের দিকে নেমে যাচ্ছে। এবার এখানে একটা কম্পিটিশন দেখানো হয়েছে, আমি পরের ছবিতে আবার আসছি, যে যখন আমাদের এটা তোর কি বলবো প্রশ্বাস, সরি নিঃশ্বাস যখন ছাড়া হয় বা এক্সপায়ার যখন করা হয়, তখন কিন্তু বক্ষপিঞ্জরটা নিচের দিকে নেমে যায়, এটা দেখানোর জন্যই পাশাপাশি দেওয়া হয়েছে। তার কারণটা হচ্ছে কি, তখন এখানে হয়েছিল কি, ইন্টারকস্টাল পেশি কোনগুলো হবে, এক্সটার্নাল, আর এই ক্ষেত্রে হবে ইন্টারনাল, ইন্টারনাল ইন্টারকস্টাল পেশি। তাহলে ভেতরে যে পেশিগুলো আছে সেইগুলো যখন কন্ট্রাক্ট করছে বা সংকোচন করছে, তখন কিন্তু ডিপকেসটা ভেতর দিকে নেমে যাচ্ছে বা বক্ষপিঞ্জর ভেতর দিকে নেমে যাচ্ছে। যখন প্রসারণ করছে এক্সটার্নাল ইন্টারকস্টাল পেশি, তখন কিন্তু বক্ষপিঞ্জর বাইরের দিকে প্রসারিত হচ্ছে। খেয়াল করবি, এক্সটার্নাল যখন সংকোচন করবে, ইন্টারনাল তখন কি করবে না, প্রসারণ হয়েছে। উল্টো দিকে ইন্টারনাল যখন সংকোচন করবে, তখন এক্সটার্নাল হবে কি, রিল্যাক্সেশন বা প্রসারণ। বল, কোন প্রশ্ন থাকলে বল। হ্যালো। তাহলে এখানে এছাড়া অ্যাসেসরি বা সাহায্যকারী যে পেশিগুলো, সাহায্যকারী যে পেশিগুলো, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ওই স্ক্যাপুলার এলিভেটর, স্ক্যাপুলা এলিভেটর, তো ডায়াফ্রাম আর ইন্টারকস্টাল পেশি ব্যতীত। 2 নম্বর হচ্ছে স্কেলিনি, আগের স্লাইডে তো নামগুলো বলেছি, লোকেশনগুলো মোটামুটি 2D তে বলা হয়েছে। এবার যেহেতু তোদের 3D সিলেবাসের বাইরে, সরি কাজে কাজে। 3 নম্বর হচ্ছে এই রেকটাস অ্যাবডোমিনিস, রেকটাস অ্যাবডোমিনিস বা অ্যাবডোমিনাস যা বলবি, এইগুলো মোটামুটি এই প্রশ্বাসের সঙ্গে যুক্ত, সরি নিঃশ্বাসের হ্যাঁ প্রশ্বাসের সঙ্গে যুক্ত বা ইন্সপিরেশনের সঙ্গে যুক্ত পেশিগুলো। বল, কোনো প্রশ্ন থাকলে বল, আমি 1 মিনিট দিচ্ছি, বল। হ্যালো, শোনা যাচ্ছে তো সকলে? কোনো প্রশ্ন থাকলে বল। না না, লেখার দরকার নাই, পিডিএফ দিয়ে দেবো তোদের। জাস্ট জাস্ট জিনিসগুলো যেগুলো বলছি মাথায় ঢুকিয়ে শুনে যায়, কারণ এখান থেকে তোদের ওই ডায়াগ্রাম বেস ছবি হয়তো যদি নিট ফিট দিস আর কি, বা ধর এখানে যদি তোর
সেকেন্ড সেমিস্টারে ফাইনাল পরীক্ষায় বলি, তখন বলা হবে কিনা প্রশ্বাসের পদ্ধতি বর্ণনা করো, তখন এই ছবিগুলো দিতে হবে। তো টেক্সট বইও আছে অবশ্য, অসুবিধা কিছু নাই। বুঝছে তো, তো আমি পিডিএফটা দিয়ে দেবো, যে কোনো যে একটা দেখে পড়লেই হবে, অসুবিধা হবে, ওর সঙ্গে কোনো অসুবিধার কিছু নেই। আচ্ছা, আচ্ছা, নেক্সট স্লাইডে যাচ্ছি। লাস্ট স্লাইডে আজকের ক্লাসে, সেটা হচ্ছে ব্রিথিং মেকানিজম বা কৌশলের এক্সপিরেশন, অর্থাৎ নিঃশ্বাসের ক্ষেত্রে। তো একই জিনিস এখানে কিন্তু ইন্সপিরেশনে বা প্রশ্বাসের ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটেছিল, তার ঠিক বিপরীত ঘটনাগুলো ঘটবে এখানে নিঃশ্বাসের ক্ষেত্রে। তো তার মধ্যে উল্লেখযোগ্য হলো কিন্তু যে আমাদের যে রক্ত থেকে যে CO2 আসছে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড আসছে, তাকে নিয়ে কিন্তু বক্ষপিঞ্জর থেকে হাওয়াটা বেরিয়ে যাবে। তো অবভিয়াসলি ভিতরের তুলনায় বাইরের বায়ুমণ্ডলের চাপ কিন্তু তুলনামূলকভাবে কম হবে, যেটা বলা হয়েছিল দেখবি একটু আগে, 3 থেকে 5 মিলিমিটার, বা কিছু বই পেতে পারিস 2 থেকে 6 মিলিমিটার সেটা। তো ছবিতে একটু যাই, দেখ এখানে ওই দুটো ছবি পাশাপাশি দেখানো হয়েছে কম্পারেটিভলি। এইটা যখন শ্বাস ত্যাগ করছি, এটাই কিন্তু অ্যাকচুয়ালি এইটার সঙ্গে যুক্ত। আর আগেরটা জাস্ট কম্পিটিশনের জন্য দেখানো হয়েছে, তুলনা করার জন্য, যেটা আগেও ছবিতে ছিল। তাহলে এখানে দেখ মেইন ঘটনা কি ঘটছে, আগে দেখ এখানে মধ্যচ্ছেদাটা, যেটা আগে ছবিতে দেখালাম নিচের দিকে নেমে যাচ্ছে, এই দিকে এখানেও দেখিয়েছে, এটা দেখ উপর দিকে যাচ্ছে, বুঝছে? তাহলে শ্বাস ত্যাগের ক্ষেত্রে মধ্যচ্ছেদাটা উপর দিকে যাবে, খেয়াল রাখবি। ডায়াফ্রামটা উপর দিকে যাবে শ্বাস ত্যাগের ক্ষেত্রে বা এক্সপায়ারের সময়, এটা হচ্ছে এক্সপিরেশন বা নিঃশ্বাস। সরি, ভুল হলো বানানটা। বিসর্গ দিলে হবে, না দিলে হবে। আর এক্ষেত্রে হয়ে যাবে কিন্তু সেটা ইন্সপিরেশন বা প্রশ্বাস। তাহলে এখানে মধ্যচ্ছেদা নিচের দিকে, এখানে মধ্যচ্ছেদা উপর দিকে, এটা খেয়াল রাখার বিষয় বা তুলনামূলক বিষয়। আর ইন্টারকস্টাল যে পেশিগুলো রয়েছে সেগুলো কিন্তু কি হবে এবার, ভিতরের গুলো কি হবে সংকুচিত হবে, বাইরের গুলো প্রসারিত হবে। তাহলে সেক্ষেত্রে এই যে গোটা বক্ষপিঞ্জরটা ছিল, সেটা এবার নিচের দিকে নেমে আসবে। তাহলে নিচের দিকে নেমে গেলেই কিন্তু কি হচ্ছে না, ভিতরে যে হাওয়াটা চাপটা, অর্থাৎ দুদিক থেকে আমি তাকে প্রেসার দিচ্ছি, তাহলে ভিতরে আমার প্রেসারটা বাড়বে, ওই সেই তোদের বয়েলের সূত্র অনুসারে, বুঝছে? তাহলে বাইরের দিকে কিন্তু চাপটা কম, অর্থাৎ এইদিকে কিন্তু চাপ তখন কম, এখানে কিন্তু চাপ বেশি। তার জন্য বায়ুটা ভিতর থেকে বাইরের দিকে বেরিয়ে আসার প্রবণতা দেখাবে। তাহলে দিস ইজ দ্য এক্সপিরেশন প্রসেস। তো এখানে যেটা দেখানো হয়েছে, দেখ খেয়াল করে রিপ কেজের একটা পজিশন। তো যখন শ্বাস গ্রহণ হয়, অর্থাৎ এই যে ইন্সপিরেশন, তখন দেখ তার নর্মাল পজিশন থেকে, যেগুলো বললাম যে উপর দিকে উঠে আসে, এই যে উপর দিকে উঠে এসছে। আর যখন শ্বাস ত্যাগ হয় তখন দেখ নিচের দিকে নেমে আসে। তো শ্বাস গ্রহণের সময় এইটা, আর যখন শ্বাস ত্যাগ করছে তখন হচ্ছে এই নিচেরটা। তাহলে রিপকেজের বা বক্ষপিঞ্জরের যে মূল ঘটনা বা মূল যে বিষয় বোঝার এখানে, সেটা হচ্ছে শ্বাস গ্রহণের সময় বক্ষপিঞ্জর উপর দিকে উঠে আসবে, আর শ্বাস ত্যাগের সময় বক্ষপিঞ্জর তার স্বাভাবিক পরিস্থিতি মানে অবস্থান থেকে নিচের দিকে নেমে যাবে। এই হচ্ছে তোর এক্সপিরেশন বা নিঃশ্বাসের কৌশল। এবং এর সঙ্গে কয়েকটা যে পেশি যেগুলো রয়েছে, যেমন আগে বললাম সাহায্যকারী পেশি, এখানে কিছু সাহায্যকারী পেশি আছে। তার মধ্যে ওই ডায়াফ্রাম আর ইন্টারকস্টাল পেশি বাদ দিয়ে 1 নম্বর হচ্ছে ওই ট্র্যাপিডিয়াস, যেটা দেখলাম ট্র্যাপিজিয়াস মাসেল, ট্র্যাপিজিয়াস ডিটেলে এখন আর এগুলো নিয়ে আলোচনায় যাচ্ছি না, আগে স্লাইডে দেওয়া হয়েছে। 2 নম্বর হচ্ছে যেটা ইন্সপিরেশনের সঙ্গে যুক্ত ছিল স্কেলিনি, স্কেলিনি এখানে যুক্ত থাকে কেননা এর সঙ্গে অ্যাটাচ থাকে বলে। 3 নম্বর হচ্ছে ডায়াফ্রাম মাসেলস নিজে, ডায়াফ্রাম বাদ দিয়ে ডায়াফ্রাম পেশি। আর একটা হচ্ছে তোর ওই যেটা তোর আগে পড়েছিস পেক্টোরালিস মাইনর, পেক্টোরালিস মাইনর।
তো এছাড়াও আছে অন্যান্য টপিকগুলো আছে, তো এগুলো নিয়ে পরে আর সময় আলোচনা হবে আবার নেক্সট ক্লাসে। তো বল, তোদের কোনো কোয়েরিজ থাকলে বল, এখানে তাহলে থামবো আজকে। ক্লাসটা ছোট হলো কিন্তু জাস্ট স্টার্ট হলো এই জায়গাটা। কেননা গতকালের ভিডিওটা, আগের দিন ভিডিওটা দিতে দেরি হয়েছে, ওটাও তোদের একটু পড়তে হবে, এটাও পড়তে হবে, এটা কালকে, এটা ভিডিওটা কালকে দিয়ে দেবো, আর পিডিএফটা আমি আজকে দিয়ে দিচ্ছি আজ রাতেই। বল, তোদের কিছু কোয়েরিজ থাকলে বল। সবাই তো নেই, কে কে আছিস বলতো? মারুফ আছে, তাসনিম আছে, আর নীলুফা আছে, আর কি, আর কে আছে? ওই আমি তো 4 জন দেখছি এখানে। তাসনিম বেরিয়ে গেছে নাকি? আচ্ছা, আর কে আছে তাহলে? হুম, হুম, হুম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, বুঝতে পেরেছি। নইম আছে, নইম আছে। ও ঢুকেছিল তো বলে বেরিয়ে গেছে, ওদের কানেক্ট করতে পারেনি, হয়তো হতে পারে। ঠিক আছে, ওই ভিডিও তো আর থাকবে ইউটিউবে, সমস্যা নেই। সামনে ক্লাসে বলতে? ও, মানে আমি ভিডিওতে থাকলে ভালো হয় নাকি? তাহলে আজ শেখ পাড়া থেকে সেই শেখ পাড়াতে যখন যাবো তখন হোক না, আপাতত চলুক। আমি এখানে দেখি নেক্সট দিন, তোর অর্থাৎ শনিবার দিন আমি নিজেকে এখানে অ্যাটাচ করা যাচ্ছি কিনা দেখি স্ক্রিনের মধ্যে ছোট করে, হ্যাঁ। তাহলে মনে হবে যেন সামনে বসে আছি, তাই তো? বা আমি একবার মাঝে হোয়াইট হোয়াইট বোর্ডেও একটা কাজ করাতে হবে, নাহলে হবে না তোর, সব তো এইখানে এই ডাইমেনশনে দেখানো যাবে না। তো কিছু কিছু জিনিস টু ডাইমেনশনালে রাখবে, নাহলে হবে না আর কি, ঠিক আছে। বেশ, ছাড়ছি তাহলে এখানে আছি, হ্যাঁ। আচ্ছা। হুম, হুম, হুম।